নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আলটিমেট ইংলিশ। আপকামিং ক্লার্কশিপ এবং এসআই মেইন পরীক্ষার জন্য আমরা আজকে বেশ কিছু ট্রান্সলেশন করব। আজকের ক্লাসে আমরা পড়ানোর প্যাটার্নটা একটু চেঞ্জ করব। ইতোপূর্বে আমরা কিন্তু প্যাসেজ ট্রান্সলেশন করেছি। স্বাভাবিকভাবে প্যাসেজ ট্রান্সলেশনও এই ইউটিউব চ্যানেলে আপলোড হবে। সঙ্গে সঙ্গে সিঙ্গেল লাইন ট্রান্সলেশনও আমরা শুরু করছি এবং আজকে স্পেসিফিক্যালি সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উপর বেশ কিছু ট্রান্সলেশন করব এবং একই সঙ্গে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি উদাহরণ সহযোগে সেটা তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রসঙ্গত বলে রাখি, অনলাইনে আমার ডেসক্রিপটিভের একটা নতুন ব্যাচ শুরু হয়েছে। মূলত খাতা চেকিং সেখানে প্রাধান্য পাচ্ছে। কেউ যদি ইন্টারেস্টেড থাকো, ওপরে দেয়া নাম্বার অর্থাৎ 9163228262 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যারা অফলাইনে আসতে চাইছো তাদের বলে রাখি, আমি বেলঘড়িয়া এবং সোনারপুর সেন্টারে ডেসক্রিপটিভের ক্লাস নিচ্ছি। তো সবার প্রথম আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কখন ব্যবহার করি সেটা জেনে নেব। মূলত কোনো রেগুলার অ্যাক্টিভিটি অথবা হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝানোর জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। এটা মূলত এবং মুখ্যত। এছাড়াও আরো বেশ কিছু ক্ষেত্রে, আরো 4-5টা ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারি। সেটা পর্যায়ক্রমে আমি আলোচনা করতে করতে যাব। এইবার সিম্পল প্রেজেন্ট টেন্সের রুল অফ রাইটিং কি, সেটা হচ্ছে সবার প্রথম তুমি সাবজেক্ট ব্যবহার করবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্বের ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্মকে বোঝায়, অর্থাৎ গো ওয়েন্ট গান, এখানে তুমি গো ব্যবহার করবে। এরপর তুমি অবজেক্ট ব্যবহার করতে পারো, আর যদি কোনো ক্ষেত্রে অবজেক্ট না থাকে তাহলে আদার্স ব্যবহার করতে পারো। আদার্স মানে কি, রেস্ট, বাকি যে অংশটা থাকছে সেটা ব্যবহার করতে পারো। এবং মাথায় রাখবে, এরকমও হতে পারে সাবজেক্ট এবং ভার্বের সঙ্গে সঙ্গেই বাক্যটা শেষ হয়ে গেল, কারণ একটা সেন্টেন্স ফরমেশনের বেসিক পার্ট হচ্ছে সাবজেক্ট ভার্ব। এই দুটো থাকতেই হবে, অবজেক্ট বা আদার্স থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে সবার প্রথম দেখো, আমরা হ্যাবিচুয়াল অ্যাকশন বা রেগুলার অ্যাক্টিভিটির জন্য সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। তাহলে এখানে রেগুলার অ্যাক্টিভিটি বা হ্যাবিচুয়াল অ্যাকশন বলতে কি বোঝায়? যেমন ধরো বলা হচ্ছে প্রতিমা স্কুলে যায়, তাহলে এটা হচ্ছে একটা রেগুলার ফ্যাক্ট বা একটা রেগুলার অ্যাকশন। এবার তোমার মনে হতে পারে যে স্যার প্রতিমা তো প্রতিদিন নাও যেতে পারে, একদিন অন্তর অন্তর যেতে পারে। কিন্তু খেয়াল করে দেখো, এখানে একদিন ছাড়া ছাড়া যাক অথবা পুরোটা না গিয়ে কিছুদিন যাক, পুরোটাকেই আমরা কিন্তু রেগুলার অ্যাক্টিভিটির মধ্যেই ধরবো। মানে প্রতিমা স্কুলে যায় মানে এখানে বোঝাচ্ছে যে প্রতিমা স্কুলে পড়ে। সে একদিন দুদিন ছুটি নিচ্ছে কি নিচ্ছে না এটা ম্যাটার করে না। তাহলে এটাকে আমরা কি করে ট্রান্সলেট করব? দেখো, বাংলা বাক্যের যেটা কাঠামো, প্রতিমা হচ্ছে সাবজেক্ট, এবার যায় হচ্ছে ভার্ব, সবার শেষে থাকে, আর মাঝখানে কি থাকছে, স্কুলে। তাহলে এই যে স্কুল, স্কুলটা নাউন, কিন্তু স্কুলে যাচ্ছে এটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে। অর্থাৎ আমরা প্রিপোজিশন প্লাস নাউন, সেটা যদি ওয়্যারের উত্তর হয় তাকে আমরা অ্যাডভার্ব বলবো। তাহলে এখানে বাংলায় তো সাবজেক্টের পরে অ্যাডভার্ব বুঝতে পারছে, অ্যাডভার্ব মানে প্রিপোজিশন প্লাস নাউন। এক্ষেত্রে প্রিপোজিশন প্লাস নাউন অন্য ফ্রেজ হিসেবেও ব্যবহৃত হতে পারে, কিন্তু এখানে যেহেতু ভার্বকে কোয়ালিফাই করছে ওয়্যারের উত্তর, তাই অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এইবার ইংরেজির ক্ষেত্রে নিয়মটা হয়ে যায় সবার প্রথম সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব। তাহলে এখানে আমরা সাবজেক্ট প্রতিমাকে সবার প্রথমে রাখছি, তাহলে প্রতিমা। এরপর যায়ের ইংরেজি অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম হবে, কারণ সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম লিখি। তাহলে লেখা উচিত হচ্ছে গো। কিন্তু খেয়াল করে দেখো, এই যে প্রতিমা শব্দ, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। অনেকে ভাবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলেই এস বা ইএস যুক্ত হবে, না, সেটা টেন্সটাও সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট হতে হবে। এইবার প্রশ্ন হচ্ছে, এই টুটা কোথা থেকে এলো? কারণ বাংলায় ছিল প্রতিমা, তার ইংরেজি করলাম প্রতিমা। বাংলায় ছিল যায়, তার ইংরেজি করলাম গোজ।
এইবার প্রশ্ন হচ্ছে যে স্কুলে, তাহলে এখানে তো প্রতিমা গোস স্কুল লিখলেই হয়ে যেত, টুটা কেন এলো? খেয়াল করে দেখো স্কুলটা কিসের উত্তর। গোসকে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে আমরা স্কুল পাবো, না ওয়্যার দিয়ে প্রশ্ন করলে আমরা স্কুল পাবো? উত্তর হচ্ছে ওয়্যার। তাহলে এই যে ওয়্যারের উত্তর, এই ওয়্যারের উত্তরটা হবে হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু স্কুলটা হচ্ছে নাউন, তুমি অ্যাডভার্বের জায়গায় নাউন বসাতে পারো না। তাহলে তোমায় কি করতে হবে? যেটা অ্যাডভার্বের জায়গা সেখানে নাউন বসানো যাবে না। তাহলে এখানে নাউন বসাতে গেলে আগে একটা প্রিপোজিশন বসাতে হবে। কেন? কারণ প্রিপোজিশনের পরে নাউনের জায়গা কিন্তু ভ্যালিড। তোমরা খেয়াল করে থাকবে যে প্রিপোজিশনের সংজ্ঞাতেই বলা আছে প্রিপোজিশন হচ্ছে এমন একটি শব্দ যেটি কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের বাকি অংশের সঙ্গে ওই নাউন বা প্রোনাউনকে রিলেট করে দেয়। তাহলে এখানে আমি যদি এই নাউনের আগে প্রিপোজিশন বসাই তাহলে নাউনের পজিশনটা ঠিক হয়ে যাবে, কারণ প্রিপোজিশনের পরে নাউন বসতে পারে। তাহলে এই কারণে এখানে টু বসলো। এইবার প্রশ্ন হচ্ছে আমি মেনে নিলাম যে নাউনের আগে প্রিপোজিশন বসলো, তাহলে প্রিপোজিশন প্লাস নাউন হলো, কিন্তু দরকার ছিল তো অ্যাডভার্ব। এবার খেয়াল করো এই টু প্লাস স্কুল, টু আলাদা করে প্রিপোজিশন, স্কুল আলাদা করে নাউন, কিন্তু এই প্রিপোজিশন প্লাস নাউন এই দুটো মিলে ওয়্যারের উত্তর দিচ্ছে। প্রতিমা গোজ ওয়্যার, উত্তর কি স্কুল নাকি টু স্কুল? উত্তর হচ্ছে টু স্কুল। তাহলে যখন তুমি আলাদা আলাদা ভাবে কাউন্ট করবে তখন টু প্রিপোজিশন স্কুল নাউন, কিন্তু তুমি যদি এককভাবে কাউন্ট করো তাহলে টু স্কুল একটা ফ্রেজ, যে ফ্রেজটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। এখানে তুমি যদি এমন কোনো শব্দ ব্যবহার করতে যে শব্দটা ইংরেজিতে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে কিন্তু টু ব্যবহার করার দরকার হতো না। যেমন স্কুল শব্দটা নাউন, কিন্তু হোম শব্দটা নাউন ছাড়াও অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে যদি প্রতিমা বাড়ি যায় এরকম কোনো ইংরেজি করতে হতো তাহলে কি লিখতাম? প্রতিমা গোজ হোম। আমরা কিন্তু টু হোম ব্যবহার করতাম না। কেন? কারণ গোসকে ওয়্যার দিয়ে প্রশ্ন করে আমার অ্যাডভার্ব দরকার, আর ইংরেজিতে হোম শব্দটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাই সরাসরি আমি অ্যাডভার্ব লিখে দেব। আর তাছাড়াও এই প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে ব্যবহৃত হয়, অ্যাডভার্বের আগে প্রিপোজিশন ব্যবহৃত হয় না। তাহলে এখানে দেখো প্রথমে একটা নিয়ম লেখা আছে, নিয়মিত অভ্যাস বোঝালে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। এইবার নিয়মিত অভ্যাস ছাত্রছাত্রীরা শুনে ভাবে যে স্যার প্রতিদিনই স্কুলে যেতে হবে, এক দুদিন ছুটি নিলে হবে না। তো বিষয়টা অতটা জটিলও কিন্তু নয়। আরেকটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে স্কুল শব্দটা এর আগে কিন্তু দা ব্যবহৃত হয় না। তো এরকম বেশ কিছু শব্দ লিখে নাও। এক হচ্ছে স্কুল, প্রিজন, ইউনিভার্সিটি, কলেজ, টেম্পল। এই যে শব্দগুলো আছে এরা যদি প্রাইমারি পারপাসে ব্যবহৃত হয় এদের আগে দা ব্যবহৃত হবে না। তুমি মনে করো স্কুলে পড়তে যাচ্ছ, তাহলে উত্তর হবে টু স্কুল। এবার তুমি মনে করো স্কুলে যাচ্ছ কোনো বন্ধুর সাথে দেখা করতে, তখন কিন্তু টু দা স্কুল হবে। হসপিটালের ক্ষেত্রেও তাই, তুমি হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছ, টু হসপিটাল। কিন্তু তুমি হাসপাতালে যাচ্ছ কাউকে ভিজিট করতে অথবা কারুর জন্য খাবার নিয়ে যাচ্ছ, তখন টু দা হসপিটাল। একই রকম ভাবে টেম্পল, তুমি পুজো দিতে যাচ্ছ, উত্তর হচ্ছে টু টেম্পল। কিন্তু টু দা টেম্পল কখন হবে? তুমি যদি দ্বিতীয় কোনো কাজে যাও, মনে করো তুমি টেম্পলের সামনে বেশ কিছু চটি রাখা আছে, তুমি একটা চটি চুরি করতে যাচ্ছ, একটা নীল সাদা চটি আছে তোমার খুব পছন্দ হয়েছে, তুমি চুরি করতে যাচ্ছ, তো সেক্ষেত্রে টু দা টেম্পল হবে। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে টু, এই প্রিপোজিশনটা মূলত ডেস্টিনেশন বোঝায়, আর যদি ডিরেকশন বোঝাতো তাহলে আমরা টু এর পরিবর্তে টুয়ার্ডস ব্যবহার করতাম। তো চলো চলে আসি পরের কোশ্চেনে। পরের প্রশ্ন কি আছে? সে মনোযোগ দিয়ে পড়ে। তাহলে সে হচ্ছে সাবজেক্ট, পরে হচ্ছে ভার্ব। আমরা সবার প্রথম সে পড়ে এইটুকুনির ইংরাজি করব, কারণ সাবজেক্টের পর ভার্ব আমাকে ব্যবহার করতে হবে। তাহলে এক্ষেত্রে সে ইংরাজি হচ্ছে হি, আর পরে ইংরাজি হচ্ছে রিডস। এবার রিডস কেন হলো আমি অলরেডি বলেছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স হলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হয়। এইবার মনোযোগ দিয়ে পড়ে, তাহলে মনোযোগের ইংরাজি কি? অ্যাটেনশন। খেয়াল করে দেখো এখানে আমরা অ্যাটেনশন লিখলে হবে না। কেন?
কারণ এই পরেকে হাউ দিয়ে প্রশ্ন করলে আমরা মনোযোগ দিয়ে এইটা পাচ্ছি, তার মানে সে কেমন ভাবে পড়ে, হাউ। এবার ইংরেজিতে হাউ এর উত্তরকে বলা হয় অ্যাডভার্ব। কি বলা হয়? অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয়। তো সেক্ষেত্রে এখানে আমার অ্যাটেনশন না লিখে তার অ্যাডভার্বিয়াল ফর্ম অ্যাটেন্টিভলি লেখা যায়। এবার দেখো, চাইলে তুমি এটাকে প্রিপোজিশন প্লাস নাউন দিয়েও লিখতে পারো। আগেরটা যেমন করলাম, টু স্কুল। ধরো অ্যাটেন্টিভলি শব্দটা নেই ইংরেজিতে, তো সেক্ষেত্রে তুমি উইথ অ্যাটেনশন, তো সেক্ষেত্রে উইথ প্রিপোজিশন হবে, অ্যাটেনশন নাউন হবে, আর উইথ অ্যাটেনশন একসাথে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। এইভাবেও তোমরা লিখতে পারো। এইবার এইটাকে আমি একটু হাইলাইট করার চেষ্টা করছি। পরের এখানে ইংরেজি আমরা লিখলাম রিডস। আবার কোনো কোনো ক্ষেত্রে পরের ইংরেজি তোমার স্টাডিজও হতে পারে। তাহলে রিডস আর স্টাডিজ, তার মধ্যে কি পার্থক্য আমরা একটা দুটো সেন্টেন্স পরেই আলোচনা করার চেষ্টা করব। এখানে পরে রিডস কেন লিখলাম? কারণ এখানে পরে বলতে বই পড়ার কথা আমরা বোঝাতে চাইছি। তাহলে যদি কোনো ক্ষেত্রে বই পড়ে এমনটা বোঝাতে চাই, আমরা রিডস ব্যবহার করব। পরের কোশ্চেন, আমরা বিকেলে মাঠে খেলা করি। তাহলে আমরা খেলা করি সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে আমরার ইংরেজি হচ্ছে উই, আর খেলা করি হচ্ছে প্লে। এইটুকুনি লিখে দিই, উই প্লে। উই প্লেইং হবে না, উই আর প্লেইং হবে না। উই আর প্লেইং কন্টিনিউয়াস টেন্সে হতে পারতো, যে আমরা খেলা করছি। আমরা করি, খাই, এরকম কোনো একটা অভ্যাস বোঝালে আমরা কিন্তু সাবজেক্ট প্লাস ভি1 ব্যবহার করি। এইবার দেখো, আমরা বইকালে খেলা করি। তাহলে উই প্লে, এরপর কি লিখবো? কোথায় খেলা করি? ইন দ্য ফিল্ড। তারপর হচ্ছে কখন? অ্যাট ইভিনিং। এখানে অ্যাট ইভিনিং ব্যবহার না করে তোমরা করবে ইন দ্য ইভিনিং। কেন? নাইটের আগে আমরা অ্যাট ব্যবহার করি। তবে এটাও বলে রাখি, আগেকার দিনে ইভিনিং এর আগে কিন্তু ওল্ড ইংলিশে অ্যাট ব্যবহৃত হতো। মডার্ন ইংলিশে আমরা অ্যাট ইভিনিং ব্যবহার না করে ইন দ্য ইভিনিং ব্যবহার করব। এবং এর সঙ্গে সঙ্গে আরো দু একটা ইনফরমেশন দিয়ে রাখবো। খেয়াল করে দেখো, আমরা কিন্তু এইরকম ভাবে অ্যান্সারটা করলাম না, উই প্লে ইন দ্য ইভিনিং ইন দ্য ফিল্ড। আমরা কি লিখলাম? উই প্লে ইন দ্য ফিল্ড ইন দ্য ইভিনিং। কেন? কারণ যদি দেখা যায় অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম একই সেন্টেন্সে রয়েছে, তখন অ্যাডভার্ব অফ প্লেসটাকে আগে দিতে হয়, অ্যাডভার্ব অফ টাইমটাকে পরে দিতে হয়। এই সেন্টেন্সটাকে আরো একভাবে লেখা যায়, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইমকে সেন্টেন্সের শুরুতে তুমি দিতে পারো। অর্থাৎ ইন দ্য ইভিনিং উই প্লে ইন দ্য ফিল্ড। তো সেক্ষেত্রে ইন দ্য ইভিনিং এর পর কমা দিতে হবে। অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইমকে যখন সেন্টেন্সের শুরুতে ব্যবহার করছো, তারপর তোমাকে একটা কমা ব্যবহার করতে হবে। তাহলে দেখো, এটা হ্যাবিচুয়াল অ্যাকশন, সেই হ্যাবিট বোঝানোর জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করলাম। এর পরের কোশ্চেন, ঝিনুক সপ্তম শ্রেণীতে পড়ে। ঝিনুক রিডস ইন ক্লাস 7। ছোটবেলা থেকে আমরা এই ইংরেজিটাই শিখে এসেছি। খেয়াল করো, সে মনোযোগ দিয়ে পড়ে এবং সে সপ্তম শ্রেণীতে পড়ে, এই দুটো পড়া কিন্তু এক নয়। এই রিড শব্দটা আমরা ব্যবহার করি বই পড়া অথবা কোনো কাগজ অথবা দলিল দস্তাবেজ পড়ার ক্ষেত্রে। কিন্তু সে পড়াশুনো করছে, ক্লাস 7-এ আছে, এটার ইংরেজি আমরা রিডস করব না, আমরা করব স্টাডিজ। কি করব? ঝিনুক স্টাডিজ ইন ক্লাস 7। আবার বলছি, যদি এটা বই পড়া হয় তাহলে বই পড়ার ক্ষেত্রে রিড ব্যবহার করব, আর যদি ক্লাসে পড়া হয় বা সে ক্লাস 7-এর স্টুডেন্ট, 8-এর স্টুডেন্ট এরকম হয়, তাহলে আমরা স্টাডি শব্দটা ব্যবহার করব। এবং ঝিনুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করলাম। এবার দেখো পরের কোশ্চেন, ঝিমলি তার বোনকে ভালোবাসে। এটা খুব সিম্পল, ঝিমলি লাভস হার সিস্টার। তাহলে ঝিমলি সাবজেক্ট, ভালোবাসে ইংরেজি কি? লাভস। এইবার খেয়াল করে রাখবে যে এই যে লাভ শব্দটা, এটার সাথে কিন্তু কোনো সময় আইএনজি যুক্ত হবে না। কেন হবে না? তার কারণ এইটা এমন একটা ভার্ব যেটাকে আমরা স্টেটিভ ভার্ব বলতে পারি। অর্থাৎ যে ভার্বগুলোকে আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি না।
তো এরকম বেশ কিছু ভার্ব আছে, যেমন লাভ আছে, লাইক আছে, হেট আছে, সিম আছে, অ্যাপিয়ার আছে, এগুলো অর্ডিনারিলি আইএনজি নেয় না। তাহলে কোনো ক্ষেত্রে যদি এখানে ভালোবাসছেও থাকতো তাহলেও কিন্তু তোমাকে লাভসই ব্যবহার করতে হতো, ইজ লাভিং ব্যবহার করলে চলতো না। তো এক্ষেত্রে কি হবে, সাবজেক্ট হচ্ছে ঝিমলি, তারপরে হচ্ছে ভালোবাসে, লাভস। এবার প্রশ্ন হচ্ছে কাকে ভালোবাসে, উত্তর হচ্ছে তার বোনকে। তাহলে হার সিস্টার এটা কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করছে, এটা অ্যাডভার্ব নয়। কি অথবা কাকের উত্তরকে আমরা বলি অবজেক্ট। পরের কোশ্চেন, আমরা কলকাতায় বাস করি, তাহলে আমরার ইংরেজি কি উই, বাস করা ইংরেজি কি লিভ। এরপর উত্তর, উই লিভ কলকাতা নাকি উই লিভ ইন কলকাতা, কোথায় বাস করি, এই কলকাতা না কলকাতায়। তাহলে কলকাতা একটা বড় জায়গা, তাই তার নামের আগে ইন হলো। মডার্ন ইংলিশে আমরা ক্যালকাটা না লিখে আমরা কলকাতাই লিখবো। এবং মাথায় রাখবে, যদি কোনো কারণে এখানে লেখা থাকতো কলকাতা বিশ্ববিদ্যালয়, তাহলে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি লিখতে হতো, তখন কলকাতা লিখলে হতো না, কারণ কিছু কিছু নাম এখনো আগের নামকেই ফলো করে। এর পরের কোশ্চেন, পাপুল প্রত্যহ ব্যায়াম করে। এইবার ব্যায়াম করা ইংরাজি কিন্তু এখানে ডু নয়, এক্সারসাইজের সঙ্গে আমরা টেক ব্যবহার করি। যেমন পরীক্ষা দেয়ার জন্য আমরা টেক ব্যবহার করি, আর নেয়ার জন্য গিভ ব্যবহার করি পরীক্ষার ক্ষেত্রে। একই রকম ভাবে ভোট দেওয়ার জন্য আমরা কাস্ট শব্দটা ব্যবহার করি। তো সেরকমই এক্সারসাইজের সঙ্গে আমরা কি ব্যবহার করি, আমরা টেক্স ব্যবহার করি বা টেক ব্যবহার করি। পাপুল টেক্স এক্সারসাইজ এভরিডে। এখানেও কিছু নতুন ইনফরমেশন দেব, যেটা অনেকের কাছে একটু না জানাও থাকতে পারে। খেয়াল করে দেখবে, ইংরেজিতে দুটো এভরিডে আছে, একটা হচ্ছে এভরি স্পেস ডে, আরেকটা হচ্ছে এভরি কোনো স্পেস না দিয়েই ডে। এই দুটোর মধ্যে কি পার্থক্য বলতে পারবে? এভরি ডে এর মধ্যে যখন কোনো গ্যাপ থাকে না, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যখন তুমি অ্যাডভার্ব হিসেবে লিখবে তখন হচ্ছে এভরি স্পেস ডে। যদি বলা হতো আই রিড নিউজ পেপার এভরি ডে, তাহলে এটা অ্যাডভার্ব, রিড কে কোয়ালিফাই করছে, ভার্বকে কোয়ালিফাই করছে, মানে অ্যাডভার্ব, তখন এভরিডে এর মধ্যে কিন্তু কোনো স্পেস থাকবে না। কিন্তু যদি বলি আই রিড এভরিডে নিউজ পেপার, এভরিডে নিউজ পেপার মানে প্রতিদিন পড়ি এমনটা না, আমরা দৈনিক খবরের কাগজ পড়ি, তাহলে খবরের কাগজ নাউন তাকে কোয়ালিফাই করছে, তখন কিন্তু এভরিডে এর মধ্যে কোনো গ্যাপ থাকবে না। এর পরের প্রশ্ন, আমরা প্রত্যহ সকালে বেড়াই, তাহলে বেড়াই ইংরেজি কি, ওয়াক হতে পারে অথবা গো আউট হতে পারে। তাহলে কি লিখলাম, ঘুরতে বেড়ানোর জন্য একটা ফ্রেজ ব্যবহার করি, সেটা হচ্ছে গো আউট ফর আ ওয়াক। এরপর এভরি মর্নিং, আবারও বলছি একই জিনিস, স্পেস থাকবে, কারণ আমার অ্যাডভার্ব দরকার। উই যেহেতু প্লুরাল তাই গোজ হবে না, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকতো তাহলে গোজ হতো, এখানে যদি হি থাকতো তাহলে হি গোজ আউট ফর আ ওয়াক এভরি মর্নিং। আমি রোজ সকালে বেড়াইতে যাই, তাহলে এখানে আই টেক আ ওয়াক, অথবা এখানেও তুমি যদি চাও আই গো আউট ফর আ ওয়াক এভরি মর্নিং, এটা হলেও কিন্তু হবে। আমরা প্রত্যহ সকালে বেড়াই অথবা আমরা রোজ সকালে বেড়াইতে যাই, এখানে টেকে ওয়াকও চলতে পারে, আবার গো আউট ফর আ ওয়াকও চলতে পারে। তুমি চাইলে আই ওয়াক এভরি মর্নিং এটা লিখলেও মিনিং একই থাকবে। পরের প্রশ্ন, দুপুরবেলা আমি অল্পে একটু ঘুমাই। এবার এই যে অল্প ঘুমানো, এটাকে লিটিল স্লিপ অর্থাৎ আ লিটিল স্লিপ এরকম কিছু বলতে পারি, বাট এর জন্য একটা ভালো শব্দ আছে, সেটা হচ্ছে ন্যাপ। আমরা বলি না যে বাসে যাচ্ছি একটু হালকা 5-10 মিনিটের জন্য ঘুমিয়ে নিলাম, অ্যাকচুয়ালি ন্যাপ মানে ঘুমানো প্লাস ঝিমানো, ঝিমানো অর্থেই বেশি ব্যবহৃত হয়, শর্ট স্লিপ, তাকে ন্যাপ বলা হয়। আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে সিয়েস্তা। তো সিয়েস্তা শব্দটা সম্পর্কে বলে রাখি, সিয়েস্তাও তুমি ব্যবহার করতে পারো, কিন্তু এটার অ্যাকচুয়াল ইউজ কোথায় হয় সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। মূলত গ্রীষ্মপ্রধান দেশে প্রচন্ড গরমে হাঁপিয়ে গিয়ে তুমি যে ঘুমটা নিচ্ছ, অথবা দুপুরবেলা প্রচন্ড গরম, তো সেই সময় তুমি যে ঘুমটা নিচ্ছ তাকে বলা হয় সিয়েস্তা। তো এইভাবে আমরা যদি লিখি, দুপুরবেলা আমি অল্প একটু ঘুমাই, তার মানে কি, এটা আমার একটা অভ্যাস, একটা হ্যাবিট। তো সেক্ষেত্রে আই হ্যাভ আ ন্যাপ, কি বললাম, আই হ্যাভ আ ন্যাপ অ্যাট নুন। নুন শব্দটার আগে আমরা কিন্তু প্রিপোজিশন হিসেবে অ্যাট ব্যবহার করি, এমনকি নাইটের আগেও আমরা
অ্যাড ব্যবহার করি, তাহলে এক্ষেত্রে তোমার ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহার করব, যে আই হ্যাভ এ ন্যাপ, আই হ্যাভ আ সিয়েস্তা, এইরকম ব্যবহার করব। অথবা কি লিখলাম, আই হ্যাভ মাই মিড ডে সিয়েস্তা, মিড ডে মানে দ্বীপ্রাহরিক, দুপুরবেলা, তাকে মিড ডে বলে। তাহলে আইদার তুমি লিখতে পারো আই হ্যাভ মাই মিড ডে ন্যাপ অথবা আই হ্যাভ মাই মিড ডে সিয়েস্তা। এবার মিড ডে যদি এখানে তুমি আগে না লেখো, তাহলে এখানে লাস্টে অ্যাট নুন লিখবে, তাহলেও হবে আই হ্যাভ আ মিড ডে সিয়েস্তা অ্যাট নুন। না, মিড ডে লিখলে আর অ্যাট নুন লেখার দরকার নেই, মনে করো মিড ডেটা তুমি লেখোনি, আই হ্যাভ মাই সিয়েস্তা অ্যাট নুন, তাহলেও কিন্তু অ্যান্সার ঠিক হবে। তাহলে এখানে দেখো আমরা যে কটা অ্যান্সার করলাম সবকটা কি বোঝাচ্ছে, নিয়মিত অভ্যাস বা রেগুলার অ্যাক্টিভিটি। চলে আসি পরের পাতায়। খেয়াল করে দেখো, বলছে আমার ঘড়িটি সঠিক সময় রাখে। সঠিক সময় রাখে বলতে কি বোঝাচ্ছে, যে ঘড়িটা সঠিক সময় দেয়, ঠিক মতো চলছে। তো এক্ষেত্রে ঘড়ি ঠিক মতো চলা, এটার ইংরেজি হচ্ছে কিপ। তাহলে এটার অ্যান্সার আমরা কি করব, মাই ওয়াচ কিপস কারেক্ট টাইম। মাই ওয়াচ কিপস কারেক্ট টাইম, কিপস মানে রাখা, তার মানে ঠিকঠাক সময় সে চলছে বা রাখছে। এখানে চলছে ইংরেজি কিন্তু গোজ হবে না, আমরা কিপ ব্যবহার করব। পরের প্রশ্ন দেখো, আমার ঘড়িটা ভালো চলে। তাহলে এই একই ইংরেজি হবে, চলের জন্যও আমরা কিন্তু কিপ ব্যবহার করব। ভালো চলে মানে হচ্ছে গুড টাইম। এখানে গুড টাইম মানে কিন্তু আমার ভালো সময় যাচ্ছে এমন নয়, ঘড়ি ঠিকঠাক মতো কাজ করছে এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব মাই ওয়াচ কিপস গুড টাইম। এবার 2 নম্বর যেটা শিখে নেব, যে ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রেও আমরা কিন্তু ব্যবহার করি সিম্পল প্রেজেন্ট টেন্স। কিরকম দেখো, এখানে বলছে সূর্য পূর্ব দিকে উদিত হয় ও পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে সূর্য হচ্ছে সান, কিন্তু যেগুলো একটাই রয়েছে সিলেস্টিয়াল বডি, তার জন্য আমরা দা আর্টিকেল ব্যবহার করব। উদিত হয় ইংরেজি কি, রাইজ, তাহলে রাইজের সাথে এস যোগ করব, কারণ দা সান আছে। এবার কোন দিকে উদিত হচ্ছে, উত্তর হচ্ছে ইস্টে, অর্থাৎ পূর্ব দিকে। তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, যেটা মাথায় রাখবে, এই যে ইস্ট অথবা ওয়েস্ট, যে কোনো ডিরেকশনের আগেও আমরা কিন্তু আর্টিকেল দা ব্যবহার করি। এবং পশ্চিম দিকে অস্ত যায়, সেটস ইন দ্য ওয়েস্ট। তাহলে একই প্যাটার্ন ফলো করব। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে যেটা মাথায় রাখবে, অনেক ছেলে করবে দা অনেস্টি। খেয়াল রাখবে যে অনেস্টি হচ্ছে একটা কোয়ালিটি, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন যখন ইন জেনারেল অর্থাৎ জেনেরিক সেন্সে ব্যবহৃত হয়, তার আগে আর্টিকেল দা ব্যবহৃত হয় না। অন্যদিকে বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তার আগে আমরা দা ব্যবহার করব। স্যার এখানে তো ইজ আছে, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স কেন, মাথায় রাখবে ইজটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম এবং মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইজের পর যদি V4 থাকতো অথবা V3 থাকতো প্যাসিভে, তখন আমরা ইজকে হেল্পিং ভার্ব ধরতাম। তো ইজ, আর এগুলো তোমার বি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং বি ভার্ব মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এগুলোকে ইংরেজিতে বলা হয় লিঙ্কিং ভার্ব। কেন লিঙ্কিং ভার্ব বলা হয়, কারণ সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে সে লিঙ্ক আপ অথবা সেতুবন্ধ রচনা করে। তাপ প্রসারিত করে কিন্তু শৈত্য সংকুচিত করে। তাহলে এক্ষেত্রে দা হিট লিখবো না, কেন, কারণ জেনারেল সেন্সে ব্যবহৃত হয়েছে। দেখো এগুলো তো সূর্য পূর্ব দিকে ওঠে, সততা, মহৎ গুণ, এগুলো এমনি তোমরা পারো, কিন্তু এখানে ছোট ছোট যে নোটেশন গুলো মাথায় রাখার, অনেকে কি করবে দা হিট, তাহলে দা হিট হবে না, কি হবে, হিট হবে। তাহলে প্রসারিত করে ইংরেজি কি, হিট এক্সপ্যান্ডস। কিন্তু কোল্ড কমা দিয়ে, কোল্ড কন্ট্রাক্টস মানে সংকুচিত করে। যদি চাও এখানে আরেকটা শব্দ অ্যাড করে দিতে পারো, সেটা হচ্ছে হাউ এভার। ডেফিনেটলি ক্যাপিটাল লেটার লিখবে না, আমি লিখলাম বোঝানোর সুবিধার জন্য। তো এইভাবে লিখতে পারো, হিট এক্সপ্যান্ডস, হাউ এভার, কোল্ড কন্ট্রাক্টস। আবার কিছু যদি তুমি নাও লেখো, কিন্তুটা নাও লেখো বা বাট নাও লেখো, তাহলেও কিন্তু কোনো ভুল নেই। তাহলে এটা গেল আরেকটা বিষয়। 3 নম্বর হচ্ছে আমরা কোন ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি, প্রেজেন্ট স্টেট অথবা কন্ডিশন বোঝানোর জন্য, অর্থাৎ ওই লোকটার বর্তমান অবস্থা কেমন, তার এই মুহূর্তে সিচুয়েশন কেমন ইত্যাদি বোঝানোর জন্য আমরা ব্যবহার করি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এমনকি পার্মানেন্ট ফ্যাক্ট,
প্রেজেন্ট কন্ডিশন, প্রেজেন্ট স্টেট অথবা এই জাতীয় বিষয়গুলো বোঝানোর জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। লোকটার অবস্থা খুব খারাপ, তাহলে অবস্থার ইংরেজি কি? আমরা সিচুয়েশন অথবা সার্কামস্ট্যান্স অথবা সার্কামস্ট্যান্সেস এই শব্দগুলো ব্যবহার করতে পারি। তাহলে লোকটির অবস্থা তার মানে কি? দ্য ম্যান সার্কামস্ট্যান্সেস করব নাকি দ্য সার্কামস্ট্যান্সেস অফ দ্য ম্যান করব? দুটোই করা যায়, কিন্তু শুনতে ভালো লাগবে কোনটা? দ্য সার্কামস্ট্যান্সেস অফ দ্য ম্যান। চাইলে দ্য সিচুয়েশন অফ দ্য ম্যানও করতে পারো। এরপর লিখবো হচ্ছে ইজ, তারপর হচ্ছে ব্যাড। এবার ব্যাডের আগে আমরা ব্যবহার করলাম ভেরি। কেন? কারণ খুব খারাপ এই অর্থে। এখানে একটা ছোট্ট ইংরেজি বলে রাখি, ভেরির সিনোনিম তুমি চাইলে লিখতে পারো only to। আর যদি এখানে নট ভেরি থাকতো তাহলে কিন্তু আমরা লিখতাম none to, TOO। এবং মাথায় রাখবে এগুলো জেনারেলি নেগেটিভ সেন্সেই ব্যবহৃত হয়, অর্থাৎ গুডের সাথে ব্যবহার করবে না। তো চাইলে এটাকে একটু স্টাইলিশ ইংলিশে লিখতে পারতে, দ্য সার্কামস্ট্যান্সেস অফ দ্য ম্যান ইজ only too bad। তো তাহলেও কিন্তু সেন্টেন্সটা কারেক্ট হতো। তাহলে এই দুটো ইংরেজি নোট করে রাখো, নান টু এটার মানে হচ্ছে নট ভেরি, আর অনলি টু এটার মানে হচ্ছে ভেরি। তিনি আমাদের কলেজের অধ্যক্ষ, তাহলে হি ইজ দ্য প্রিন্সিপাল। কি হবে? হি ইজ দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ। জেনারেলি অফ এর পর যদি নাউন থাকে তো তার আগে যে নাউনটা থাকে তার আগে আমরা আর্টিকেল দা ব্যবহার করি। যেমন ধরো বলা হলো স্টুডেন্ট, কিন্তু বলছি দ্য স্টুডেন্ট অফ ক্লাস 9, এইভাবে ব্যাপারটা। অর্থাৎ অফ স্ট্রাকচারে জেনারেলি আমরা আগের নাউনের আগে আর্টিকেল দা ব্যবহার করি। সে পীড়িত, এটার ইংরেজি কি হবে? হি ইল, না মাঝখানে ইজ ব্যবহার করতে হবে। চাইলে এখানে সিকও ব্যবহার করতে পারো, কিন্তু সিক হচ্ছে হালকা শরীর খারাপ, মানে হালকা গা ম্যাজ ম্যাজ করছে, হালকা জ্বর, এক্ষেত্রে আমরা সিক ব্যবহার করি। কিন্তু যদি পীড়িত বোঝায় তাহলে আমরা ব্যবহার করি ইল। এবার বলতো যদি বলা হতো সে একজন অসুস্থ মানুষ, তাহলে কি লিখতে? হি ইজ অ্যান ইল পারসন। কখনোই লেখা যেত না। মাথায় রাখবে এই যে ইল শব্দটা, এটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইল ব্যবহৃত হয় না। অ্যাট্রিবিউটিভ মানে কি? এই যে পার্সনের আগে ইল, অর্থাৎ নাউনের আগে এই অ্যাডজেক্টিভটা ব্যবহৃত হয় না। তো সেক্ষেত্রে তোমাকে লিখতে হতো সিক পার্সন বা সিক ম্যান, কিন্তু সিক বললে তো সেই শরীর খারাপটাও বোঝাতো না, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করতে এই লিং, শরীর খারাপ বোঝানোর জন্য অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইল নয় বরং এইলিং শব্দটা ব্যবহৃত হয়। তো এক্ষেত্রে খেয়াল করো, সে পীড়িত, হি ইজ ইল, আমরা কোনো আর্টিকেল দিইনি। কেন দিইনি? কারণ ইল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে না। কিন্তু যদি থাকতো সে একজন ইল মানুষ, তখন কি লিখতাম? হি ইজ অ্যান ইল পারসন। কিন্তু ইল পারসন হয় না, তখন লিখতাম এইলিং পারসন। ইল শব্দটা শুধুমাত্র প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে। এই বিষয়টা একটু সংক্ষেপে বলে দিই। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়? মনে করো সাবজেক্ট, তারপরে হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই যে সাবজেক্ট এবং লিঙ্কিং ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এছাড়া অনেক সময় অ্যাপিয়ার, ফ্যাপিয়ার, এই জাতীয় ভার্বগুলো তোমার লিঙ্কিং ভার্ব হয়। এবং এর পরে কিন্তু অবজেক্ট থাকে না। কে থাকে? সাবজেক্ট কমপ্লিমেন্ট থাকে। কে থাকে? সাবজেক্ট কমপ্লিমেন্ট থাকে। লিঙ্কিং ভার্বের পর সবসময় থাকে হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবং যেহেতু সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং সাবজেক্টকে লিঙ্ক করে, তাই এই ভার্বটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। এবার প্রশ্ন হচ্ছে অবজেক্ট থাকে না কেন? কারণ অবজেক্ট মানে কি? রিসিভার অফ অ্যাকশন। তাহলে এই সেন্টেন্সে অ্যাকশন আছে না নেই? খেয়াল রাখবে লিঙ্কিং ভার্ব সবসময় নন অ্যাকশন ভার্ব হয়। কি হয়? নন অ্যাকশন ভার্ব হয়। তাহলে যদি অ্যাকশনই না থাকে, দেখো আমি অ্যাকশনটা লিখতে ভুলে গেছি, নন অ্যাকশন ভার্ব, অর্থাৎ নন প্রথমে, তারপরে অ্যাকশন, তারপরে ভার্ব। তাহলে অ্যাকশনই তো নেই, তাহলে অ্যাকশনের রিসিভার থাকবে না, তাই এই পজিশনে অবজেক্ট থাকবে না। এই অংশটাকে বলা হয় হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় মূলত তিনটে জিনিস থাকে, নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ। তো যদি সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় অ্যাডজেক্টিভ নাউন ছাড়া থাকে, তাকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। যেমন ধরো বলা হলো হি ইজ আ গুড গাই বা গুড ম্যান।
এইবার সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে এ গুড ম্যান, কিন্তু এখানে ম্যান হচ্ছে নাউন, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে নাউন আছে, এটাকে বলবো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু যদি লেখা থাকে হি ইজ গুড অথবা হি ইজ গ্রেট, তাহলে দেখো এই যে অ্যাডজেক্টিভ সে সাবজেক্টকে কোয়ালিফাই করছে, তো এইটাকে আমরা বলবো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো কমপ্লিমেন্টের ঘরে বুঝতে পারে, এখানে আমি সাবজেক্ট কমপ্লিমেন্ট লিখেছি, অবজেক্ট কমপ্লিমেন্টের ঘরেও বুঝতে পারে। তো চলো যেগুলো করছিলাম সেগুলো আলোচনা করি। তিনি আমাদের কলেজের অধ্যক্ষ হলো, সে পীড়িত হলো। ডাক্তার সেনগুপ্ত একজন নামজাদা চিকিৎসক, তাহলে কি হবে? ডক্টর সেন গুপ্তা ইজ আ রিনাউন্ড ফিজিশিয়ান। এখানে চিকিৎসকের ইংরাজি আমরা ফিজিশিয়ান ব্যবহার করব। ডক্টর চাইলেও করতে পারো, রিনাউন্ডের জায়গায় চাইলে তুমি ফেমাস শব্দটাও ব্যবহার করতে পারো। তো পার্মানেন্ট ফ্যাক্টের জন্য আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে ইজ ব্যবহার করব। পরের কোশ্চেন, আমার ভাই অঙ্কের পরীক্ষক, তাহলে কি হবে? মাই ব্রাদার ইজ অ্যান এক্সামিনার ইন ম্যাথামেটিক্স। ফর ম্যাথামেটিক্স, টু ম্যাথামেটিক্স এরকম কিছু হবে না, অঙ্কের পরীক্ষকের ইংরাজি হবে ইন ম্যাথামেটিক্স। এবার দেখো পরের ফ্যাক্ট কি, যে আমরা থটস, ফিলিংস বা ওপিনিয়নও বোঝাতে পারি সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে। মানে আমরা কোন কোন ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি? উত্তর হচ্ছে থট, ফিলিং বা ওপিনিয়নও বোঝাতে পারি। আমার মনে হয় সে পাগল, তাহলে এখানে লেখা আছে মি থিংস, এই জিনিসটা ভুল, আমরা মি থিংস লিখবো না, কি লিখবো? আই থিঙ্ক। চাইলে এখানে আই বিলিভও লিখতে পারো এবং তারপর কমা দিতে পারো বা দ্যাটও দিতে পারো, দ্যাট দিলেও কোনো সমস্যা নেই। তাহলে কি হবে? আই থিঙ্ক দ্যাট হি ইজ আ ম্যাড ম্যান। চাইলে এখানে তুমি ম্যান কেটে শুধু ম্যাডও রাখতে পারো, সেক্ষেত্রে এও কাটতে হবে। তাহলে এ কাটলে ম্যাড কিন্তু তোমার প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কিন্তু যদি তুমি এ ম্যাড ম্যান লেখো তাহলে সেটা ম্যানকে কোয়ালিফাই করবে বলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হবে। এবং খেয়াল করো, আই থিঙ্ক এটা হচ্ছে আমার মনে হয়, এর আরেকটা ইংরেজি কি হবে? আই বিলিভ। চাইলে অ্যাকর্ডিং টু মিও লিখতে পারো, কিন্তু মাথায় রাখবে অ্যাকর্ডিং টু এর সাথে মি হয় না, তুমি বাকি সবকিছু লিখতে পারো, অ্যাকর্ডিং টু সোর্সেস লিখতে পারো, অ্যাকর্ডিং টু অ্যান আই উইটনেস লিখতে পারো। তো সেক্ষেত্রে আমার মনে হয় ইন মাই ওপিনিয়নও যেতে পারে, তবে এখানে থিঙ্কটাই ভালো যাবে। কেন? কারণ তুমি হচ্ছে কনফার্ম নও, মনে হয়, এই সেন্সটা থাকছে। এর পরের কোশ্চেন, খুবই দুঃখের বিষয় সে আমার নিকট আসে না। তাহলে খুবই দুঃখের বিষয়, কোনো ভার্ব নেই, তাহলে তোমাকে এক্সট্রা অ্যাড করতে হবে, এটা হয় খুবই দুঃখের বিষয়। ইংরেজিতে সে আমার নিকট আসে না, ইংরেজি কি? হি নট কাম তো হবে না, হি ডাজ নট কাম টু মি। কেন? কারণ মাথায় রাখবে যে এই যে নট শব্দটা, এই নট শব্দটা বা নেগেটিভ শব্দটা উইদাউট হেল্পিং ভার্ব বসে না। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা তো হেল্পিং ভার্ব ব্যবহার করি না। অন্যান্য টেন্সের ক্ষেত্রে কি কন্টিনিউয়াসে অ্যামিজার আছে, পারফেক্টে হ্যাভ অথবা হ্যাজ আছে, তো সেক্ষেত্রে নটটা হ্যাভ হ্যাজ অথবা অ্যামিজারের পরে এবং মেইন ভার্বের আগে বসানো যায়। কিন্তু যখন তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখছো, তো সেক্ষেত্রে তো হেল্পিং ভার্বই থাকে না, তো তখন এই নটকে সাপোর্ট করার জন্য একটা ডু ভার্বের সাহায্য আনতে হয়। তাহলে যদি কোনো ক্ষেত্রে ওখানে গোস থাকতো তাহলে আমরা সেটাকে করব ডাজ গো, আর কোনো ক্ষেত্রে যদি শুধু গো থাকতো তখন করব ডু গো, এবং মাঝখানে ডু বা ডাজ এবং গো এর মাঝখানে নট শব্দটা নিয়ে আসবো। তাহলে এক্ষেত্রে সে আমার কাছে আসে না, ইংরেজি কি হবে? হি ডু নট না ডাজ নট? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি ডাজ নট কাম টু মি। মি এর আগে টু কেন হলো? কারণ টু ডেস্টিনেশন বোঝায়, আমার কাছে আসে না এই সেন্সে। আর এর আগে কি আছে? এটা খুবই দুঃখের বিষয়। খুবই দুঃখের বিষয় ম্যাটার অফ গ্রেট কনসার্ন লিখলে কিন্তু হবে না, এটা হয় দুঃখের বিষয়। তো এই ইন্ট্রোডাক্টরি ইট আমাদেরকে ব্যবহার করতে হবে। ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন অথবা গ্রেট রিগ্রেট দ্যাট হি ডাজ নট কাম টু মি। চাইলে এই দ্যাটটাকে তুমি হাইডও করতে পারো, তাতেও কোনো অসুবিধার কিছু নেই। পরের কোশ্চেন, লোকে বলে সে একজন বিপ্লবী। বিপ্লবীর ইংরেজি কি? রিভলিউশনিস্ট। এইবার সে বলে, এটার দুটো ইংরেজি হতে পারে, এক হচ্ছে পিপল সে হি ইজ আ রিভলিউশনিস্ট, অথবা দে সে। মাথায় রাখবে দে মানে এখানে তারা নয়, দে এখানে নাউনের মতোই ব্যবহৃত হচ্ছে। আমরা দে কি থার্ড পারসন প্লুরাল নাম্বার হিসেবে ব্যবহার করি। কিছু মানুষ আছে, সেই মানুষরা বলে যে উনি হচ্ছে বিপ্লবী, সেই দে আলাদা।
আর আমি যখন বোঝাতে চাইছি যে পৃথিবীর সব মানুষই বলছে বা পিপল ইন জেনারেল, তো তাকে কিন্তু দে দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো। তাহলে এই দেটা প্রোনাউন নয়, যেখানে দে শব্দের মানে পিপল ইন জেনারেল, কোনো পার্টিকুলার কয়েকজন মানুষ তারা এই অর্থে নয়, সব মানুষ বলছে যারা যারা চেনে, তো তখন কিন্তু আমরা দে শব্দটাকে ব্যবহার করতে পারি। দে সে হি ইজ আ রিভলিউশনিস্ট, এটা জেনারেল ওপিনিয়নের জন্যও আমরা ব্যবহার করছি। এরকম আরো কয়েকটা আমরা এক্সাম্পল করি। তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে ভালো রূপ চিনি। তাহলে আমি তোমাকে ভালো রূপ চিনি বা ভালোভাবে চিনি, ইংরেজি কি? আই নো ইউ ভেরি ওয়েল। কি? আই নো ইউ ভেরি ওয়েল। এবার কি আছে? তোমার কোনো চিন্তা নেই মানে তোমার ভাবনার কোনো কারণ নেই। এটার ইংরেজি কি হবে? ইউ নিড নট থিঙ্ক। অথবা এটাকে আরেকভাবে লিখতে পারো, ইউ ডু নট নিড টু থিঙ্ক, or I know you very well. এবার প্রশ্ন হচ্ছে ডু নট নিড টু থিঙ্ক অথবা নিড নট থিঙ্ক কোনটা ব্যবহার করব? ইংরেজিতে এগুলো না সেমি মোডাল হিসেবে ব্যবহৃত হয়। দুটো শব্দ আছে, একটা হচ্ছে নিড নট আর একটা হচ্ছে ডেয়ার নট। এরপর টু বসে না। কেন বসে না? কারণ এরা যদি সেমি মোডাল হয়, হয়তো মোডালি। মোডালটা কি? হেল্পিং ভার্ব। তো হেল্পিং ভার্ব হচ্ছে নিড নট আর থিঙ্ক হচ্ছে মেইন ভার্ব। তাহলে হেল্পিং ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে কখনো টু বসে? এখানে নিড নটের জায়গায় তুমি মনে করো ব্যবহার করছো শুড শব্দটা, শ্যাল শব্দটা, ক্যান শব্দটা, কুড শব্দটা, মে শব্দটা, মাইট শব্দটা। তো তুমি কি বলতে যে ইউ শুড টু থিঙ্ক, নাকি বলতে ইউ শুড থিঙ্ক? অর্থাৎ যেমন শুড একটা মোডাল ভার্ব, সেরকমই নিড নট এবং ডেয়ার নট এই দুটো হচ্ছে হেল্পিং ভার্ব। তো হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কখনো টু বসে না। তাহলে স্যার এখানে কেন বসলো ডু নট নিড? মাথায় রাখবে নিডটা হেল্পিং ভার্ব নয়, নিড নটটা হচ্ছে হেল্পিং ভার্ব। এটাকে বলা হয় মোডাল ভার্ব বা সেমি মোডাল। তাহলে ডেয়ার আর নিড এই দুটোর সাথে যখন নট বা নেগেটিভ ফর্ম ব্যবহার করছো, সেইটা ব্যবহৃত হয় তোমার সেমি মোডাল হিসেবে। তাহলে কি লিখছো? ইউ নিড নট থিঙ্ক, কমা ফর। স্যার ফর মানে তো জন্য না, ফর মানে হচ্ছে বিকজ। ইংরেজিতে ফর শব্দটা দুটো পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়। তোমরা একটা প্যাটার্ন দিচ্ছি, একটু মনে রাখবে। এই সাতটা হচ্ছে তোমার কম্পাউন্ড সেন্টেন্স লেখার একটা কনজাংশন হিসেবে ব্যবহার করি। সেটা কি? ফ্যান বয়েজ। কি শব্দটা? ফ্যান বয়েজ। তাহলে এফ মানে হচ্ছে ফর, এ মানে হচ্ছে অ্যান্ড, এন মানে হচ্ছে নর, বি মানে হচ্ছে বাট, ও মানে হচ্ছে অর, ওয়াই মানে হচ্ছে ইয়েট, আর একটা হচ্ছে এস মানে সো। এগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। আর এগুলো বাদ দিয়ে যেগুলো আছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেটা মূলত কমপ্লেক্স সেন্টেন্সের জন্য ব্যবহৃত হয়। তাহলে এখানে যে ফর শব্দটা আছে, এটার মানে যখন হবে জন্য, তখন সেটা প্রিপোজিশন। আর ফর মানে যখন হবে হচ্ছে বিকজ, তখন সেটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। মাথায় রাখবে, ফরকে যখন বিকজ অর্থে ব্যবহার করছো, এর আগে ইউ মাস্ট পুট আ কমা, এবং এখানেও সম্ভবত আমি কমা ব্যবহার করেছি। সেই যে থিঙ্ক, আই থিঙ্ক। ফর, এখানে তুমি ফরটা শুনতে খারাপ লাগবে, তুমি বিকজ ভাবো। ইউ নিড নট থিঙ্ক বিকজ আই নো ইউ ভেরি ওয়েল, ফর আই নো ইউ ভেরি ওয়েল। তাহলে ফর শব্দটা এখানে কিন্তু জন্য নয়, কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে, যেটার মানে এক্স্যাক্টলি বিকজ, এই অর্থে ব্যবহৃত হয়েছে। পরে আর কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সিম্পল প্রেজেন্ট টেন্স? আমরা ইন্টারোগেশনের জন্য ব্যবহার করতে পারি। এবং ইন্টারোগেশনের জন্য কিভাবে ব্যবহার করব? ধরো বলছে তুমি কোথায় থাকো, তাহলে সবার প্রথম আমরা WH ওয়ার্ড দিই। যদি ইয়েস নো অ্যান্সার টাইপ কোশ্চেন হয় তখন হেল্পিং ভার্বটাকে সরাসরি আগে নিয়ে আসি। কিন্তু যখন আমি একটা বড় উত্তর পাবো, তখন সবার আগে কি আসবে? WH ওয়ার্ড। তাহলে তুমি থাকো ইংরেজি কি? ইউ পুট আপ। তাহলে আমার যখন ইন্টারোগেটিভ করতে হবে, আই নিড টু হ্যাভ আ হেল্পিং ভার্ব। তাহলে পুট আপ কে আমরা হেল্পিং ভার্বে ভাঙলে কি পাবো? ডু পুট আপ। তাহলে ইউ এর আগে আসবে হচ্ছে ডু শব্দটা। সেটা কি? হোয়াট ডু ইউ পুট আপ। অর্থাৎ আমরা যখন ইন্টারোগেশন করব, জাস্ট হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে যাব।
এই কোশ্চেনটা এত ইজি, কিন্তু এতেও অনেকে ভুল করে। কি ভুল করে আমি একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করি। সিম্পলি এটার একটা কমন মিস্টেক হচ্ছে তুমি কোথায় থাকো, এটার ইংরেজি করে ওয়্যার ডু ইউ লিভ ইন দিয়ে কোশ্চেন মার্ক দেয়। এখানে পুট আপে কোনো সমস্যা নেই, কিন্তু লিভ ইনে সমস্যা আছে। এই ইনটা হবে না। কেন? তার কারণ হচ্ছে এই যে ওয়্যার, এই ওয়্যারটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের সাথে প্রিপোজিশন বসে না। স্যার ইন তো লাস্টে অনেক সময় বসতে পারে। কখন বসতে পারে? যদি এখানে হোয়াট, হুম ইত্যাদি থাকে। মাথায় রাখবে, আমরা যদি এখানে নাউন ব্যবহার করতাম, অ্যাকচুয়ালি কি এটার উত্তর কি হবে? ইন কলকাতা। তাহলে কলকাতার পরিবর্তেই তো ওয়্যার লিখেছি, সেটা হোক কলকাতা নাউন, কিন্তু ওয়্যারটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্বের সাথে প্রিপোজিশন হয় না। তাহলে স্যার এই যে সেন্টেন্সের শেষে অনেক সময় প্রিপোজিশন ব্যবহার করি, যেমন ধরুন বলা হয় যে হু ইউ আর বা হু আর ইউ লুকিং ফর। তো এক্ষেত্রে আমরা কি করব? হু আর ইউ লুকিং ফর, এই ফর লাস্টে প্রিপোজিশন থাকছে, এটার কি কোনো নাম আছে? এটাকে বলা হয় প্রিপোজিশন স্ট্র্যান্ডেড অথবা প্রিপোজিশন স্ট্র্যান্ডিং। যখন কোনো সেন্টেন্সের শেষে প্রিপোজিশন থাকে এবং তারপরে তার অবজেক্ট অর্থাৎ নাউন থাকে না, তখন তাকে আমরা বলি প্রিপোজিশন স্ট্র্যান্ডেড। অ্যাকচুয়ালি নাউন থাকে না এটা নয়, নাউন হিডেন থাকে। সেটা পরবর্তী কোনো একটা ক্লাসে নয় আমরা আলোচনা করব। তোমরা নেটে সার্চ করে দেখে নিতে পারো প্রিপোজিশন স্ট্র্যান্ডেড বিষয়টা কি। তো এখানে আমরা কিন্তু ওয়্যারের সাথে কোনো সময় ইন ব্যবহার করব না। ওয়্যার ডু ইউ লিভ, এইটা আমার উত্তর হবে। তোমরা কে কে ওয়্যার ডু ইউ লিভ ইন করতে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমার ভাই কি এখন বাড়িতে আছে? তাহলে এটাকে আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে করতাম, অর্থাৎ বর্ণনাত্মক বাক্যে করতাম, তাহলে কি লিখতাম? ইওর ব্রাদার ইজ অ্যাট হোম নাও। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার হোমের আগে আপনি তো বললেন প্রিপোজিশন হবে না। যখন তুমি হোমে যাচ্ছ, ডেস্টিনেশন বোঝাচ্ছে, তখন টু হবে না। কিন্তু সে ধরো বাড়ি থেকে আসছে কিংবা সে বাড়িতে রয়েছে, তো তখন কিন্তু অ্যাট অথবা ফ্রম আমরা ব্যবহার করব। কোনো কিছুই মুখস্থ করবে না যে হোমের আগে কখনোই প্রিপোজিশন বসবে না। সে বাড়ি থেকে আসছে, তাহলে কি হবে? ফ্রম হোম। কিন্তু সে বাড়িতে যাচ্ছে, তখন কিন্তু টু হোম বলবো না। হ্যাঁ, টু হোমও বলতে পারি যদি টু হিজ হোম থাকে। কেন? কারণ তুমি যখন হিজ ব্যবহার করছো, তখন কিন্তু হোমটা নাউন হতে বাধ্য। কেন নাউন হতে বাধ্য? কারণ অ্যাডজেক্টিভের পর আমরা অ্যাডভার্ব লিখি না, অ্যাডজেক্টিভের পর আমরা নাউন লিখি। অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করে। এরকমটা নয় যে হোম শুধুমাত্র অ্যাডভার্ব। হোম অ্যাডভার্ব হতে পারে, হোম নাউনও হতে পারে। তুমি যদি গুগলে সার্চ করো, তাহলে হোমের ফার্স্ট পার্ট অফ স্পিচ কিন্তু নাউন দেবে, তারপরে অ্যাডভার্ব দেবে, জেনে রাখো, তারপর অ্যাডজেক্টিভও দেবে। অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ না, ওটা ওই নমিনাল কম্পাউন্ড হিসেবে কাজ করে। যেমন বলা হলো হোম গ্রাউন্ড, তো সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের থেকে ওটাকে বলা ভালো নাউন মডিফায়ার। এমনকি হোম শব্দটা ভার্ব হিসেবেও কাজ করে। বিশ্বাস না হলে এখনই গুগলে চেক করে নাও। তাহলে এক্ষেত্রে কি হবে? ইজটা আগে চলে যাবে, ইজ ইওর ব্রাদার অ্যাট হোম নাও। এইভাবে দিয়ে আমরা কোশ্চেন মার্কটা দিতে ভুলবো না। কোশ্চেন এক্সপ্রেসিং প্রেজেন্ট স্টেট, অর্থাৎ বর্তমান সময় বিষয়ক কোনো প্রশ্ন। বালকগুলো কি মোটেই পরিশ্রমী নয়? তাহলে বালকগুলি পরিশ্রমী, এটার ইংরেজি করি আগে। তাহলে আর নট কেটে দিলাম। তাহলে দ্য বয়েজ আর অ্যাট অল ডিলিজেন্ট। এটা কি? এটা হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স হলো। যখন ইন্টারোগেটিভ করব, তখন কি হবে? আর দ্য বয়েজ অ্যাট অল ডিলিজেন্ট। আচ্ছা, এখানে আমি অ্যাট আলাদা করে পড়েছিলাম, এটা হচ্ছে অ্যাট অল। হ্যাঁ, অ্যাট অল একসাথে পড়তে হবে, এটা আলাদা করে প্রিপোজিশন নয়। তাহলে অ্যাট অলটাকে আপাতত বাদ দিয়েই পড়ো। আর নট দ্য বয়েজ ডিলিজেন্ট। তাহলে এখানে আর নট দ্য বয়েজ অ্যাট অল ডিলিজেন্ট, এইভাবে তোমাকে সেন্টেন্সটাকে ফ্রেম করতে হবে। কারণ এখানে অ্যাসার্টিভে করলে হতো দ্য বয়েজ আর অ্যাট অল ডিলিজেন্ট, নেগেটিভ করলে দ্য বয়েজ আর নট অ্যাট অল ডিলিজেন্ট। এবার আরটা প্রথমে চলে এলে, আর দ্য বয়েজ নট অ্যাট অল ডিলিজেন্ট। অনেকে আর নট আগেও করে, অনেকে তুমি নটটাকে বয়েজের পরেও দিতে পারো, অসুবিধা নেই। পরের প্রশ্ন কি আছে? বলতে পারো বিনয় আজ অনুপস্থিত কেন? তাহলে বলতে পারো এটার ইংরেজি ক্যান ইউ সেও হতে পারে। তুমি যদি পোলাইটলি বোঝাতে চাও, তাহলে কুড ইউ সেও বলতে পারো। অর্থাৎ
কুড শব্দটা আর ক্যান শব্দটার মধ্যে এক্ষেত্রে কুড ব্যবহার করাটা বেশি ভালো হবে। আমরা যদি কাউকে সম্মান দিয়ে খুব ফর্মালি কথা বলি তাহলে কিন্তু আমরা ক্যান ব্যবহার করি না। বন্ধু বান্ধবকে যদি জিজ্ঞাসা করি তখন আমরা ক্যান বলতে পারি, কিন্তু এক্ষেত্রে যদি আমরা কোনো বড় কারুর কাছে জিজ্ঞাসা করি বা সম্মান প্রদর্শন করে ফর্মালি কাউকে জিজ্ঞেস করি তখন কিন্তু ক্যান ইউ সে থেকে কুড ইউ সে শব্দটা সাউন্ডস গুড বা সাউন্ডস বেটার। তাহলে কুড ইউ সে ওয়াই বিনয় ইজ অ্যাবসেন্ট টুডে, কুড ইউ সে ওয়াই বিনয়, কেন বিনয় ইজ অ্যাবসেন্ট টুডে। স্যার এখানে সাবজেক্টের পরে ভার্ব বসলো, কিন্তু এখানে মেইন ক্লজ কোনটা এইটুকুনি, সাবঅর্ডিনেট ক্লজে আমার চেঞ্জ করার দরকার নেই, বাকি অংশটা একই থাকবে। আমার যে কোশ্চেন করার দরকার সেটা ইউ কুড সেটাকেই আমরা চেঞ্জ করলাম কুড ইউ সে। তাহলে দুবার কিন্তু আর লিখতে হবে না ওয়াই ইজ বিনয় অ্যাবসেন্ট টুডে, লেখার দরকার নেই। যদি এখানে ক্যান ইউ সে বা কুড ইউ সে না থাকতো তখন আমি এই জায়গাটায় চেঞ্জ করতাম, যে ধরো কোশ্চেনটা থাকতো বিনয় ইজ অ্যাবসেন্ট, তাহলে ওয়াই ইজ বিনয় অ্যাবসেন্ট টুডে, কিন্তু এখানে আর আলাদা করে করার দরকার নেই কারণ এই পার্টটা কুড ইউ সেটাই কোশ্চেন করে দিচ্ছে। সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা হিস্টোরিক প্রেজেন্টের জন্যও ব্যবহার করি, এটাকে ইংরেজিতে বলা হয় গ্রাফিক প্রেজেন্ট, অর্থাৎ একটু নাটকীয়তা সৃষ্টি করার জন্য এই ধরনের ব্যবহার করি। তারপর আলেকজান্ডার শত্রুকে আক্রমণ করিতে নদী পার হইলেন, খেয়াল করে দেখো মনে হবে পাস্ট টেন্স, কিন্তু এক্ষেত্রে আমরা ক্রসেস ব্যবহার করব। ক্রস হচ্ছে সিম্পল প্রেজেন্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ক্রসেস। দেন আলেকজান্ডার, তারপর তুমি চাইলে দেনটাকে একেবারে বাক্যের শেষেও ব্যবহার করতে পারো। দেন আলেকজান্ডার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, চাইলে তুমি এখানে ক্রসডও ব্যবহার করতে পারতে, কিন্তু অতীতের ঘটনাকে একেবারে বর্তমানের সাথে মিশিয়ে লেখার জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সও ব্যবহার করি। ক্রসেস দ্য রিভার টু অ্যাটাক দ্য এনিমি, এনিমির আগে দা কেন ব্যবহার করলাম, স্পেসিফিক, তাই জন্য। শাক্ত তখন অগ্রসর হইয়া প্রতাপকে আলিঙ্গন করিলেন, আলিঙ্গন করা ইংরেজি কি, এমব্রেস করা। এইবার শক্ত বা শাক্ত এটা কারুর একটা নাম হবে, তাহলে দেন শক্ত বা শক্ত দেন চাইলে এখানে তুমি প্রেজেন্টে লিখছো বলে নাও করে দিতে পারো, যদি দেখবে তোমরা যখন ন্যারেশন করবে তখন নাওটা দেন হয়ে যায়, তাহলে উল্টোটাও হবে, দেনটা নাও হয়ে যাবে। শাক্ত নাও রাশেশ ফরওয়ার্ড, রাশেশ ফরওয়ার্ড মানে কি, খুব তাড়াহুড়ো করে এগিয়ে গেল, সময় নষ্ট করলো না, তাহলে রাশেশ ফরওয়ার্ড অ্যান্ড এমব্রেসেস প্রতাপ। তো খেয়াল করো রাশেশ ভার্বের সাথে এস বা ইএস, ভি1 প্লাস এস অথবা ইএস, অনেকে এটাকে ভি5ও বলে, কি বলে, ভি5ও বলে, আমরা ইউজ করি না কিন্তু অনেকে ভি5ও বলে, তাতেও কোনো সমস্যা নেই। আমরা মাথায় রাখবো ভি1 প্লাস এস বা ইএস, সিম্পল প্রেজেন্ট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হিস্টোরিক ইভেন্ট বা হিস্টোরিক ফ্যাক্টকে বর্তমানের সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য আমরা এই প্যাটার্নটা ফলো করি। এরকম আরো একটা এক্সাম্পল দেখি, বিক্রমাদিত্য হঠাৎ ক্রুদ্ধ হইয়া তাকে নির্বাসিত করিলেন, এমনিতে তুমি এটা চাইলে পাস্ট টেন্সেও লিখতে পারো অথবা অতীতের এই ঘটনাগুলোকে সিম্পল প্রেজেন্টেও আমরা লিখতে পারি। বিক্রমাদিত্য হঠাৎ করিয়া, সাডেনলি তুমি বাক্যের শুরুতেও দিতে পারো অথবা বিক্রমাদিত্যের পরেও ব্যবহার করতে পারো। তাহলে কি হবে, বিক্রমাদিত্য সাডেনলি, এইবার ক্রুদ্ধ হওয়া ইংরেজি হচ্ছে ফ্লাইজ ইনটু আ রেজ বা ফ্লাই ইনটু রেজ, এবং নির্বাসিত করলেন, নির্বাসিত করা ইংরেজি কি, কাউকে ব্যানিশ করা, ব্যানিশেস হিম। কি হলো, বিক্রমাদিত্য সাডেনলি ফ্লাইজ ইনটু আ রেজ এন্ড ব্যানিশেস হিম। এছাড়া সিম্পল প্রেজেন্ট টেন্স আর কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, ফিউচার সেন্স এক্সপ্রেসড বাই প্রেজেন্ট ইনডেফিনিট, মাথায় রাখবে ভবিষ্যতের কোনো ঘটনা যেটা ঘটবেই তো সেটাকেও আমরা ব্যবহার করতে পারি সিম্পল প্রেজেন্ট দিয়ে। মূলত নিয়ার ফিউচার এবং কনফার্মড ফিউচারের জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। তিনি আগামী পরশু দিল্লি রওনা হইবেন, তার মানে এটা ফিক্সড আর খুব দূরেরও কোনো বিষয় নয়, তাহলে হি উইল স্টার্ট ফর দিল্লি আমরা লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি হি স্টার্টস ফর দিল্লি। এমনকি বলে রাখি এটা কন্টিনিউয়াস টেন্স পড়ানোর সময়ও আমরা আলোচনা করব আরো ডিপলি, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েও কিন্তু আমরা নিয়ার ফিউচারকে বোঝাতে পারি। আপাতত সেই অংশটাকে স্কিপ করছি, সিম্পল প্রেজেন্ট দিয়েই বোঝানোর চেষ্টা করছি। তিনি আগামী পরশু দিল্লি রওনা হইবেন, তাহলে এটা একটা ফিক্স জিনিস, দিল্লি পরশু যাবে মানে টিকিট কাটা, তাহলে এই ধরনের ঘটনাকে আমরা বলতে পারি নিয়ার ফিউচার অথবা বলতে পারি প্ল্যান্ড ফিউচার। তাহলে নিয়ার ফিউচার
এবং প্ল্যান্ড ফিউচারের জন্য আমরা ব্যবহার করব সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে তিনি রওনা হইবেন, ইংরাজি কি? এমনিতে তুমি ভাববে হি উইল স্টার্ট ফর দিল্লি, তাহলে এটার ইংরাজি হয়ে যাবে হি স্টার্টস ফর দিল্লি। চাইলে এখানে গো লিখতে পারো, যে হি গোস টু দিল্লি, হি গোস টু দিল্লি দ্য ডে আফটার টুমরো। তাহলে স্যার গোস মানে তো সে যাই হবে, কিন্তু খেয়াল করো এখানে আমরা লেক্সিক্যাল ওয়ার্ড ব্যবহার করেছি দ্য ডে আফটার টুমরো। তাহলে এই অংশটাই তো বুঝিয়ে দিচ্ছে ফিউচার। তাহলে আমি আবার আলাদা করে শ্যাল উইল কেন ব্যবহার করতে যাব? ফিউচার ইভেন্টের যে ফিউচারের বিষয়টা সেটা কোনো লেক্সিক্যাল ওয়ার্ড দিয়ে লিখে সিম্পল প্রেজেন্টে লিখতে পারি। যেমন ধরো হি স্টার্টস ফর দিল্লি, এটার মানে কি দাঁড়াবে? তিনি দিল্লি যাত্রা করেন। নর্মালি তিনি দিল্লি যাত্রা তো আর সবসময় করেন না, তাছাড়াও এটা যে ভবিষ্যতের জিনিস সেটা বোঝানোর জন্য আমি টেন্সের হেল্প নিলাম না, আমি নিলাম হচ্ছে ওয়ার্ড অথবা লেক্সিক্যাল ওয়ার্ডের হেল্প। এই যে অ্যাডভার্ব অফ টাইম, এটাই বলে দিচ্ছে যে সে ফিউচার ইভেন্ট, সুতরাং এটা ফিউচার আলাদা করে বোঝানোর জন্য শ্যাল উইলের ব্যবহার দরকার পড়ে না। আমি 5টার গাড়িতে যাইব, আই লিভ বাই দ্য 5 o'clock ট্রেন। তাহলে এখানে আই উইল লিভ দিলে বিশাল কিছু ভুল নয়, কিন্তু আমি যখনই বলছি 5টার গাড়ি, তার মানে এই গাড়িটা এখনো আসেনি। তাহলে আই লিভ বাই, এবং মাথায় রাখবে আমরা কিন্তু ট্রান্সপোর্ট বোঝানোর জন্য কি ব্যবহার করি? বাই ব্যবহার করি। আচ্ছা, এখানে ট্রান্সপোর্ট সরাসরি বোঝাচ্ছে না, এখানে যদি বোঝাতো গাড়িতে যাইবো, ট্রেনে যাইবো, তাহলে দা আসতো না, বাই ট্রেন বাই বাস আসতো। কিন্তু আমি পার্টিকুলারলি বলছি যে আমি 5টার গাড়িতে যাব, তো চাইলে এখানে অনও ব্যবহার করতে পারো। আই লিভ অন দ্য 5 o'clock ট্রেন। ট্রেন, বাস এগুলোর মধ্যে আমরা অন ব্যবহার করি, কার অথবা ট্যাক্সি এগুলোর জন্য আমরা ইন ব্যবহার করি, আদারওয়াইজ বাইও ব্যবহার করা যেতে পারে। এর পরের কোশ্চেন কি? পরের কোশ্চেন না, এখানে আরো একটা নিয়ম আমরা শিখবো। সেখানে নিয়মটা কি বলেছে দেখো, বলছে কন্ডিশনাল বা সাবঅর্ডিনেট ক্লজে আমরা ফিউচার আইডিয়া প্রেজেন্ট টেন্স দিয়ে বোঝাতে পারি। তার মানে যদি বৃষ্টি হয় তাহা হইলে আমি বাড়িতে থাকবো, তাহলে বৃষ্টি হওয়ার ঘটনাটাও ভবিষ্যৎ, আমি বাড়িতে থাকবো এই ঘটনাটাও ভবিষ্যৎ। তাহলে এর মধ্যে যেটা সাবঅর্ডিনেট ক্লজ সেটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখবো। দেখো আমরা কিন্তু লিখবো না ইফ ইট উইল রেইন, কি লিখবো না? ইফ ইট উইল রেইন, কি লিখবো? ইফ ইট রেইনস। তাহলে যেটা সাবঅর্ডিনেট ক্লজের ব্যাপার সেটাকে আমরা লিখবো সিম্পল প্রেজেন্ট টেন্সে, যতই সেটা ফিউচারকে বোঝাক। আই শ্যাল স্টে অ্যাট হোম, অথবা চাইলে এখানে আই উইল স্টে অ্যাট হোমও লিখতে পারো। তাহারা ফিরিয়া আসা না পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। তাহলে দেখো তারা এখনো ফিরে আসেনি, তাহলে ফিরে আসবে কখন? তাহলে তারা ফিরে আসবে হচ্ছে ভবিষ্যতে, ফিউচার। আমি এখানে অপেক্ষা করব কখন পর্যন্ত? ফিউচার অবধি। তাহলে দুটোই ফিউচার, কিন্তু একটা ফিউচারকে আমরা প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট দিয়ে বোঝাবো, যেটা সাবঅর্ডিনেট ক্লজে থাকবে। তাহলে এখানে মেইন ক্লজ কিসে হবে? ফিউচার ইনডিফিনিট। এখানে মেইন ক্লজ কোনটা? তাহারা ফিরিয়ে আসা না পর্যন্ত, নাকি আমি এখানে অপেক্ষা করব? ডেফিনেটলি আমি এখানে অপেক্ষা করব। তাহলে আমি এখানে অপেক্ষা করব ইংরেজি কি? আমি ইংরেজি আই, অপেক্ষা করা ইংরেজি হচ্ছে ওয়েট, তাহলে হবে আই উইল ওয়েট অথবা আই শ্যাল ওয়েট। এবার এখানে ইংরেজি হচ্ছে হিয়ার, এরপর কি? সে ফিরে না আসা পর্যন্ত, টিল হি কামস ব্যাক। এখানে কিন্তু লিখবো না টিল হি উইল কাম ব্যাক, কি হবে? টিল হি কামস ব্যাক, সাবঅর্ডিনেট ক্লজ যেহেতু। তারপরে কি বলছে? আমি যখন বম্বে যাব তখন হোটেলে থাকবো, তাহলে থাকা ইংরেজি কি? স্টে অথবা পুট আপ। তাহলে কি লিখলাম? আই শ্যাল পুট আপ ইন আ হোটেল ওয়েন আই গো টু বম্বে। তাহলে দেখো হিসেব মতো হওয়া উচিত ছিল আই উইল গো টু বম্বে, কারণ আমি এখনো বম্বে যাইনি, যখন যাব তখন থাকবো। তাহলে ভবিষ্যতের দুটো অ্যাকশন যদি ফিউচারকে রেফার করে, তাহলে যে অ্যাকশনটা তোমার সাবঅর্ডিনেট ক্লজে থাকবে ওটা সিম্পল প্রেজেন্টে লিখবো, আর যেটা তোমার মেইন ক্লজে থাকবে বা প্রিন্সিপাল ক্লজে থাকবে সেটাকে আমরা ব্যবহার করব হচ্ছে ফিউচার টেন্সে। তাহার সহিত দেখা হইলে এই সুখবরটি দেব। তাহলে দেখা হয়নি, সুখবরটা দেয়াই হয়নি, তাহলে দুটোই ফিউচার, কিন্তু এর মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? দেখা হলে। তাহলে এটাকে সিম্পল প্রেজেন্টে লিখবো। আর সুখবর দেব ইংরেজি কি? আই শ্যাল প্রোভাইড অথবা আই শ্যাল গিভ। তাহলে উত্তর হচ্ছে আই শ্যাল অথবা আই উইল গিভ হিম দিস নিউজ বা দিস গুড নিউজ when I meet him। এখানে কিন্তু I will meet him হবে না, কি হবে? when I meet him।
তো মোটামুটি সিম্পল প্রেজেন্ট টেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো আলোচনা করা হলো। আমি একবার ছোট করে নোট করে দিই। কন্ডিশনাল এর ক্ষেত্রে ফিউচার বোঝানোর জন্য সাবঅর্ডিনেট ক্লজে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। যদি প্ল্যান্ড ফিউচার অথবা নিয়ার ফিউচার হয় তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। হিস্টোরিক অথবা গ্রাফিক প্রেজেন্টের জন্য আমরা সিম্পল প্রেজেন্ট ব্যবহার করব। আচ্ছা, এছাড়া ইন্টারোগেটিভ বা কোশ্চেন সেন্টেন্স যেটা হচ্ছে তোমার আস্কিং করা হচ্ছে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট। এছাড়া আমরা কোনো থটস, ফিলিংস, ওপিনিয়ন্স, মূলত এক্সপ্রেশন অফ থট, স্টেটমেন্ট অফ রিগ্রেট, জেনারেল ওপিনিয়নের ক্ষেত্রে তো অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। এছাড়া প্রেজেন্ট স্টেট বা কন্ডিশনের জন্য ব্যবহার করতে পারি। এছাড়া ইউনিভার্সাল ট্রুথের জন্য ব্যবহার করতে পারি। এছাড়া হ্যাবিচুয়াল অ্যাকশন অথবা রেগুলার ফ্যাক্টস এর জন্য করতে পারি। মূলত ট্রান্সলেশন করানোর সঙ্গে সঙ্গে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বহুমুখী ব্যবহার এইটা তোমাদের সঙ্গে আলোচনা করাটা আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল। নেক্সট দিন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিবিধ ব্যবহার নিয়ে আলোচনা করব। প্রত্যেকে ভালো থেকো, সঙ্গে থেকো। ধন্যবাদ।